হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন্টরস লার্নিং। আমরা চলে এসেছি বায়োলজি থার্ড ক্লাস নিয়ে। আচ্ছা, ক্লাসে সবাই জয়েন করুক। আশা করি তোমরা সবাই ভালো আছো। অলরেডি আমরা বায়োলজির ফার্স্ট 8টা চ্যাপ্টার কভার করে ফেলেছি। এখন আমরা যে লাস্ট 6টা চ্যাপ্টার আছে সেগুলোর উপর আজকে ক্লাসে আমরা ডিসকাশন করব। তোমাদের মেইনলি কি কি ইম্পর্টেন্ট এবং কি কি গাইডলাইন্স লাগবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করে ফেলি। ফার্স্টেই হইতেছে আমাদের চ্যাপ্টার 9, সেটা হচ্ছে ফার্মনেস অ্যান্ড লোকোমোশন। আমাদের বডির যে মেইনলি স্কেলেটাল সিস্টেম আছে এবং কার্টিলেজিনাস সিস্টেম আছে সেগুলোর উপর, যেটার মাধ্যমে আমাদের শরীরে দৃঢ়তা থাকে, সেগুলোর উপরই এই চ্যাপ্টারে ডিসকাশন করা হয়েছে। এবং আমাদের যে চলন আছে, আমাদের স্কেলেটন এবং মাসেলসের মাধ্যমে আমাদের হাঁটা চলা সবকিছু সম্ভব হয়, এগুলো নিয়ে এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। আমরা সবাই জানি হিউম্যান স্কেলেটনের কথা। তো এই আমাদের হিউম্যান স্কেলেটনের টোটাল কয়টা হাড় বা হাড্ডি বা বোনস আছে? টোটাল হচ্ছে 206টা বোনস আছে। স্কেলেটনকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে আমাদের এন্ডোস্কেলেটন, সেটাই মেইনলি হচ্ছে আমরা হাড্ডি বা বোনস বলতে, যেটা স্কেলেটন বলতে আমরা যেটা বুঝি সেটা মেইনলি হচ্ছে এন্ডোস্কেলেটন। বোনস ছাড়াও আমাদের কি আছে? আমাদের কান, যেরকম আমাদের কার্টিলেজিনাস, এরকম বিভিন্ন কার্টিলেজ আমাদের শরীরে আছে। আমাদের কানে, নাকে, বিভিন্ন জায়গায় আমাদের কার্টিলেজ থাকে। তাছাড়া হচ্ছে এক্সোস্কেলেটন আছে। এক্সোস্কেলেটন মেইনলি কি আমাদের হেয়ারস, নেলস এগুলোকে। তো বেসিক্যালি আমরা হচ্ছে এন্ডোস্কেলেটন নিয়েই এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। তো বোনস যেহেতু আমাদের বডিকে দৃঢ়তা দেয়, সাপোর্ট দেয়, এটা অবভিয়াসলি কি আমাদের শরীরের সবচেয়ে স্ট্রংগেস্ট টিস্যু। মনে রাখতে হবে এখানে তোমার হইতেছে যে বিন্যাসটা কিরকম, যে 40% অর্গ্যানিক আর 50% হচ্ছে ইনঅর্গ্যানিক সাবস্টেন্সেস আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের বোনসকে হেলদি রাখার জন্য, হাড্ডি ভালো রাখার জন্য আমাদের কি লাগে, এটা তোমরা কমেন্টস করো, অনেকে জানো অলরেডি, যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার যেগুলো আছে, ভিটামিন ডি তো সানলাইটে থাকা লাগে ভিটামিন ডি ঠিক মতো সিনথেসিস হওয়ার জন্য, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন করোনার পর যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, ওটার পর দেখা গেছে যে অনেকেরই আমাদের যে ভিটামিন ডিটা আছে শরীরে, সেটা একটা ঘাটতি বা ডেফিসিয়েন্সি আছে। এজন্য আমাদের অনেকের ভিটামিন ডি সাপ্লিমেন্টস নেওয়া লাগে, এবং আমাদের রোদে বেশিক্ষণ থাকা উচিত সবারই। বোনস ছাড়া আমাদের শরীরে আরো আরেক ধরনের সাপোর্ট সিস্টেম আছে, যেটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। কার্টিলেজের মেট্রিক্সে কি থাকে? আমাদের কন্ড্রিন বা হচ্ছে এক ধরনের কন্ড্রিন থাকে, যেটা হচ্ছে কি তোমার লাইট ব্লুইশ ইন কালার। আর আগেও বলেছি যে সবকিছুর কভারিংই মেনলি আমাদের কি মোস্ট অফ দ্য টাইম পেরি অ্যাড করে ওই কাভারিংটার নাম দেওয়া হয়। তো কার্টিলেজের যে কাভারিং সেটা হচ্ছে কি পেরিকন্ড্রিয়াম। এখানে হালকা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, পেরিকন্ড্রিয়াম হবে। দেন আমরা আসি যে তোমার হচ্ছে বোনের যে জয়েন্ট গুলা, হ্যাঁ, একটা বোনের সাথে আরেকটা বোন যে জয়েন হয়ে আছে, এটা কিসের? এটার জন্য কিন্তু একটা সাপোর্ট সিস্টেম লাগে। সো সো জয়েন্ট গুলা বেসিক্যালি কি থাকে, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। যে সাইনোভিয়াল একটা স্পেস থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এগুলোর মাধ্যমে তোমার হচ্ছে দুইটা বোনস যাতে ঠিক মতো জয়েন্ট থাকে সেটা পসিবল হয়। বোন জয়েন্টসের এমনি 3 ধরনের প্রকারভেদও আছে, যে কতটুকু আমরা মুভ করতে পারি। যেরকম আমাদের যে খুলি আছে, মাথার খুলিতে কিন্তু অনেকগুলো বোনস আছে আমাদের ক্রেনিয়ামে, কিন্তু এগুলো কি আমরা মুভ করতে পারি? না। সো এটাকে আমরা বলি ফিক্সড জয়েন্ট। এটা ছাড়া স্লাইটলি মুভেবল জয়েন্টকে, আমাদের যে মেরুদণ্ড আছে, আমরা হচ্ছে স্লাইট মুভমেন্ট করতে পারি, সেগুলোকে স্লাইটলি মুভেবল জয়েন্টের মধ্যে। ফ্রিলি মুভেবল কি আমাদের যে রিস্ট জয়েন্ট আছে, ফোর আর্মের যে জয়েন্টগুলো আছে, শোল্ডার জয়েন্ট আছে, এসবই কিন্তু আমাদের ফ্রিলি মুভেবল জয়েন্ট। এর মধ্যেও আবার 2 ধরনের আমরা আছে মেইনলি তোমাদের লেভেলে। একটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট বা কবজির মতো যেটা, একটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট কি? হিঞ্জ জয়েন্ট হচ্ছে আমাদের যে নি জয়েন্টটা আছে, সেটা হচ্ছে এক ধরনের হিঞ্জ জয়েন্ট। কারণ হচ্ছে নিতে কিন্তু আমরা জাস্ট একটা অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করতে পারি, বেশি মুভমেন্ট করতে পারি না, সেজন্য সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। আর বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটা হচ্ছে এটার মেইনলি শেপ অনুযায়ী। যেরকম আমাদের শোল্ডারে হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট, আমরা শোল্ডার কিন্তু যে কোনো সাইডে, যে কোনো অ্যাক্সিসে আমরা হচ্ছে মুভমেন্ট করতে পারি। সো এটা এক ধরনের বল অ্যান্ড সকেট জয়েন্ট। এখন আমরা চলে আসি যে টেন্ডন আর লিগামেন্টস কি। হ্যাঁ, টেন্ডন হচ্ছে তোমার যে আমাদের পেশি বা মাসেলস আছে, যেরকম আমরা বাইসেপস মাসেল চিনি, ট্রাইসেপস, এরকম সব ধরনের বোনসের সাথে আমাদের অনেকগুলো মাসেলস অ্যাটাচ থাকে। এই মাসেলসগুলোর মাধ্যমে আমরা একটা বোনের আরেকটা বোনের যে মুভমেন্টটা আছে, পুরো বডিরই যে মুভমেন্ট, সেগুলো হচ্ছে আমাদের এসব স্কেলেটাল মাসেলসের মাধ্যমে হয়ে থাকে। তো মাসেলস আর বোনসের যে মাসেলসগুলো যে বোনের সাথে শক্তভাবে অ্যাটাচ থাকে, সেটাই তোমার হচ্ছে, সেটা কিসের মাধ্যমে হয়? যে টেন্ডনের মাধ্যমে হয়। অ্যাটাচমেন্ট অফ ভলিন্টারি বা স্কেলেটাল মাসলস টু দ্য বোন।
আর এগুলো মেইনলি কি, এগুলো হচ্ছে তোমার ফাইব্রাস, হ্যাঁ, আঁশযুক্ত স্ট্রাকচারস। এই টেন্ডনগুলো হচ্ছে আর অ্যাটাচড উইথ দ্য সার্কোলেমা অফ দ্য মাসেল ফাইবার্স। তো মাসেলের যে ফাইবারগুলো আছে, হ্যাঁ, মাসেলের ফাইবারগুলোর সাথে টেন্ডনের ফাইবারগুলো ফার্মলি অ্যাটাচ থাকে। আরেকটা হচ্ছে একটা বোনের সাথে আরেকটা বোন যে আটকায় আছে, এটার জন্য হচ্ছে বিভিন্ন সাপোর্টিং স্ট্রাকচারস লাগে, সেগুলোকে আমরা কি বলি, তোমার হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে মেনলি কিছু ফ্লেক্সিবল ইলাস্টিক টিস্যু, এগুলোর মাধ্যমে তোমার এই যে লিগামেন্টের মাধ্যমে একটা বোনের সাথে আরেকটা বোন যাতে ঘষা না লাগে, ঠিক মতো যাতে যে পজিশনে থাকার কথা সেই পজিশনে থাকে, সেগুলোর জন্য হচ্ছে লিগামেন্টস ইউজ করা হয়। লিগামেন্টস আমাদের শরীরে আছে। হ্যাঁ, আমরা চলে আসি যে বোনস রিলেটেড কি কি ডিজিজ হইতে পারে, তোমরা বলতে পারো কি কি হইতে পারে। একটা অনেক কমন আছে যেটা আমাদের বয়স্ক বাবা মাদের হয়ে থাকে, যে বাতে ব্যথা বা হইতেছে তোমার অস্টিও রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেটা রিউমেটিড আর্থ্রাইটিস। তাছাড়া হইতেছে তোমার কি অস্টিওপোরোসিস, হ্যাঁ, বিভিন্ন হাঁটু বা বিভিন্ন জায়গায় যে ব্যথাটা হয়, নি জয়েন্টে যে ব্যথাগুলো হয়, চলাফেরা করতে কষ্ট হয়, এই দুইটা রোগ কিন্তু খুবই কমন। অস্টিওপোরোসিস হচ্ছে আমাদের তোমার হচ্ছে এইজিং হইলে তোমার দেখা যায় বোনস গুলাতে তোমার বিভিন্ন ধরনের ভঙ্গুর হয়ে যায়, বিভিন্ন পোরাস হয়ে যায়, তখন হচ্ছে অস্টিওপোরোসিস। আর রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এক ধরনের তোমার ইনফেকশনের, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে তোমার হইতেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে। কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করি, যে এগুলো তোমরা কমেন্টসে অ্যান্সার করো, দেখি পারো নাকি। যে তোমার উইচ অফ দ্য ফলোইং ইজ আ মাসেল কানেক্টর, হ্যাঁ, একটা মাসেলকে কে কানেক্ট করে, তো এটার অ্যান্সার কি হবে। দেন আমরা চলে আসি যে হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন দ্য বোনস, বোনসে কতটুকু পরিমাণের তোমার পানি থাকে। তারপর হচ্ছে ওয়ার ইজ দ্য বল অ্যান্ড সকেট জয়েন্ট ফাউন্ড। আচ্ছা, আমরা অনেকেই আনসার দিচ্ছি, তো এটার অ্যান্সার, ফার্স্ট এটার অ্যান্সার কি হবে, তোমার হচ্ছে টেন্ডন। দেন হইতেছে তোমার 40 থেকে 50% পানি থাকে আমাদের বোনসে তোমাদের বই অনুযায়ী। দেন হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট কই থাকে, আমাদের শোল্ডার জয়েন্টে। তারপর অস্টিওপোরোসিস কিসের অভাবে হয়, তোমার হইতেছে এটা কিসের, তোমার ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর অভাবে তোমার মেইনলি অস্টিওপোরোসিস রোগটা হয়। আর তোমার কার্টিলেজ কে কভার করে, পেরিকন্ড্রিয়াম। দেন আমরা চলে আসি যে কোঅর্ডিনেশন চ্যাপ্টারে। আচ্ছা, তোমাদের কি ধরনের কোয়েশ্চেন বেসিক্যালি আসবে এটা আমরা আগেও ডিসকাস করেছি, যে তোমার হইতেছে এসব চ্যাপ্টার থেকে বায়োলজিতে তোমার যে অ্যাডমিশন টেস্টগুলো আছে এইচসিসি, এনডিসি এবং সেন্ট জোসেফে, বেসিক্যালি তোমার হইতেছে এমসিকিউ বেসড আর শর্ট কোয়েশ্চেন্স আসে। তো তোমার যে সব তোমার মনে করো ফটোসিনথেসিস প্রসেস, এরকম তোমার কমপ্লেক্স বা বড় আকারের কোয়েশ্চেনগুলো আসে না, আমাদের হচ্ছে ছোটখাটো এমসিকিউ, যেগুলো হচ্ছে কয়েকটা জিনিস আছে তোমার বায়োলজিতে তোমাদের লেভেলে যেগুলো একদম তোমাদের মুখস্থ থাকা উচিত, তো সেগুলোর রিলেটেড কোয়েশ্চেন্সই তোমার আসে। তাছাড়া কিছু তোমার ট্রিকি কোয়েশ্চেন্স আসতে পারে, এগুলো নিয়ে আমরা হচ্ছে ডিসকাস করব প্রতি চ্যাপ্টার থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। আমরা চলে আসি যে সমন্বয়ের চ্যাপ্টার বা কোঅর্ডিনেশনের চ্যাপ্টার। কোঅর্ডিনেশন বেসিক্যালি কি, তোমার একটা আমাদের বডি সিস্টেম তো অনেক কমপ্লেক্স, প্ল্যান্টস আর অ্যানিমেলসের। তো বিভিন্ন সিস্টেম যাতে ঠিক মতো একজন আরেকজনের সাথে হোমিওস্ট্যাসিস মেনটেন হয়, একজন ঠিক মতো যাতে কাজ করে, সেই ক্ষেত্রে কোঅর্ডিনেশন সিস্টেমটা কাজ করে। আমরা চলে আসি যে প্ল্যান্টের কোঅর্ডিনেশন মেনটেন কারা করে। প্ল্যান্টে কিছু হরমোনস আছে, যেরকম তোমার এদের প্ল্যান্ট হরমোন বা ফাইটো হরমোন বা গ্রোথ সাবস্টেন্স বলা হয়। এরা হচ্ছে প্ল্যান্টের ঠিক মতো যাতে গ্রোথ হয় প্ল্যান্ট, তারপর ঠিক মতো ব্যালেন্সড ওয়েতে যাতে প্ল্যান্টের ইমপ্রুভমেন্ট অ্যান্ড গ্রোথ হয়, এগুলো হচ্ছে এরা মেনটেন করে। যেমন হচ্ছে অক্সিন, দেন হচ্ছে জিবেরেলিন, তারপর হচ্ছে সাইটোকিনিন এবং ইথিলিন। এরা হচ্ছে প্ল্যান্টের তোমার হচ্ছে গ্রোথ সাবস্টেন্সেস। তারপর আলোচনা করেছে যে গ্রোথের উপর, তোমার প্ল্যান্টের যে গ্রোথটা, হ্যাঁ, সেটার সাথে তোমার লাইট লাইট ফেজে অনেক ইম্পর্টেন্ট বা সানলাইটের অনেক ইম্পর্টেন্ট একটা রোল আছে। তো রিদম অফ লাইট অ্যান্ড ডার্ক ইন প্ল্যান্টস, হ্যাঁ, বা দিনের আলো, যেসব দেশে দিনের আলো বেশি ওইসব দেশে কোন প্ল্যান্ট হয়, আর যেখানে শর্ট ডে প্ল্যান্ট কারা, এইগুলা। লং ডে প্ল্যান্ট হচ্ছে আমাদের মেনলি লেটুস অ্যান্ড রিচ গার্ড, আর হইতেছে তোমার শর্ট ডে প্ল্যান্ট কি, তোমার গার্ল্যান্ড, ক্রাইসেনথেমাম, আর হচ্ছে আমাদের ডালিয়া যেটা আছে সেটা। আর ডে নিউট্রাল প্ল্যান্ট যাদের যেসব প্ল্যান্টের যে কোনো কন্ডিশনে গ্রো করতে পারে, সেগুলো কি গার্ডেন কিউকাম্বার আর হচ্ছে আমাদের সানফ্লাওয়ার। এখন হচ্ছে আমাদের আসে যে কোঅর্ডিনেশন ইন অ্যানিমেলস। ওকে, অ্যানিম্যাল কোঅর্ডিনেশন মেনটেন করার জন্য কিন্তু একটা ফুল একটা সিস্টেম আছে, যেটা প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা দেখি না। এই সিস্টেমটা আমরা জানি যে নার্ভাস সিস্টেম। তো নার্ভাস সিস্টেমে একটা বেসিক আউটলাইন দেই তোমাদের, যে নার্ভাস সিস্টেমে কি কি থাকে। সেন্ট্রাল আর পেরিফেরালি দুইটা সিস্টেম কাজ করে। সেন্ট্রালি আমাদের মেইন সেন্টার, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে আমাদের কি থাকবে, অবশ্যই আমাদের মস্তিষ্ক থাকবে। তাছাড়া আমাদের কি মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড আছে।
দেন আমরা যদি পেরিফেরিতে চারিদিকে আসি, আমাদের পুরো শরীরে কিন্তু পুরো শরীর জুড়ে প্রতিটা সেলেই কিন্তু নার্ভ থাকে। তো নার্ভ অ্যাডজাসেন্ট থাকে যাতে হইতেছে বিভিন্ন সিগন্যালস দেওয়া যায়। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের দুই ধরনের, ক্রেনিয়াল বা স্পাইনাল, ক্রেনিয়াল আর স্পাইনাল নার্ভস, আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিকের মধ্যে আবার সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক আছে। চলে আসে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে ব্রেন। ব্রেন হচ্ছে একটা স্কাল বা ঘুড়ির মধ্যে আবদ্ধ একটা তোমার হইতেছে স্কুইশি একটা তোমার অর্গান। এটাই কিন্তু আমাদের তোমার হইতেছে বেসিক, মনে করো যে পুরো শরীরের সব ধরনের সিগন্যাল কিন্তু তোমার ব্রেন থেকে আসে। ব্রেনের তোমার হইতেছে তিন ধরনের পার্ট আছে, যে একটা হচ্ছে ফোর ব্রেন, মিড ব্রেন এন্ড হইতেছে তোমার হিন্ড ব্রেন। ফোর ব্রেনেই হইতেছে আমাদের মস্তিষ্কের মেইন সবচেয়ে বেশি পার্ট তোমার কি থাকে ফোর ব্রেনে। এটা কিন্তু একটা ল্যাটারাল ভিউ বা সাইড থেকে এক ধরনের ভিউ দেওয়া হয়েছে। তো তোমার ফোর ব্রেনে কি কি থাকে, সিরিব্রাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তোমার আমাদের সব ধরনের তোমার মনে করো যে বিভিন্ন ধরনের সেন্সিটিভ কাজ বা হইতেছে তোমার ইন্টেলেক্ট, নলেজ, সবকিছু কিন্তু মেইনলি তোমার এই ফোর ব্রেনই কন্ট্রোল করে। ফোর ব্রেনের সবচেয়ে বেশি থাকে কি সিরিব্রাম, এটাই হইতেছে আমাদের ব্রেনের সবচেয়ে অ্যাবান্ডেন্ট বা সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে সিরিব্রাম। তো সিরিব্রাম হচ্ছে লেফট সাইডে একটা আর রাইট সাইডে একটা, লেফট আর রাইট সিরিব্রাম। তো লেফট সিরিব্রাম হচ্ছে আমাদের ডান সাইডের বাম, লেফট সিরিব্রাম হচ্ছে ডান সাইডের সব অ্যাক্টিভিটিস কন্ট্রোল করে, আর রাইট সিরিব্রাম হচ্ছে লেফট সাইডের। হ্যাঁ, এটা একটু রিভার্স রোল। আর দুইটা সিরিব্রাম কানেক্টেড কিসের মাধ্যমে থাকে, কিছু ফাইবার্স এর মাধ্যমে থাকে, যেগুলোকে আমরা কি বলি, নার্ভ ফাইবার, সেগুলোকে আমরা কর্পাস ক্যালোসাম বলি। দেন আমাদের মিড ব্রেন আছে, মিড ব্রেনের পর আছে হচ্ছে হিন্ড ব্রেন। হিন্ড ব্রেনের মধ্যে সিরিবেলাম, পন্স আর সবার লাস্টে তোমার হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সিরিবেলাম মেইনলি হচ্ছে আমাদের বডির ব্যালেন্স আর কোঅর্ডিনেশন, যে সিস্টেমটা আমাদের চ্যাপ্টারের নাম যেটা তোমার হচ্ছে যে কোঅর্ডিনেশন, এগুলো হচ্ছে এই পার্টগুলো মেনটেন করে। চলে আসি এই যে ফোর ব্রেন, যেরকম লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেন হচ্ছে সিরিব্রাম, সিরিব্রামই হচ্ছে ফোর ব্রেনের সিরিব্রাম, বা ফোর ব্রেনের একটা নাম মনে রাখবো যে প্রোসেনসিফালন। এটা হচ্ছে আমাদের কনসিয়াস অ্যাক্টিভিটি, ডিসিশন মেকিং অ্যান্ড রেসপন্ডিং টু স্টিমুলাস, এগুলো কন্ট্রোল করে। দেন মিড ব্রেন বা হচ্ছে প্রোসেনসিফালন, আর সবার লাস্ট হচ্ছে হিন্ড ব্রেন বা হচ্ছে রম্বেনসেফালন। এই জিনিস মনে রাখবা যে ক্রেনিয়াল নার্ভগুলো যে আমরা পড়ছি সেগুলো কিন্তু মেইনলি আমাদের মিড ব্রেন আর হিন্ড ব্রেন থেকে অরিজিনেট হয়। দেন আমরা চলে আসি যে স্পাইনাল কর্ড। এখানে 31 পেয়ার বা 31 জোড়া তোমার স্পাইনাল নার্ভ থাকে, যেটা হচ্ছে আমাদের পুরো পেরিফেরাল সিস্টেমে চারিদিকে ছড়ায় থাকে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের ব্রেনের তোমার হইতেছে বেসিক্যালি ব্রেনের মধ্যে কি থাকে, নিউরন থাকে। হ্যাঁ, ব্রেনের সেন্সগুলোর নাম কি, নিউরন। হ্যাঁ, এখন এটার তোমার নিউরনের আবার দুইটা পার্ট, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে তোমার ব্রাঞ্চিং থাকে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাক্সন আর হচ্ছে ডেনড্রন। হুম, তো তোমার সেল বডি যেখানে থাকে, সেল বডিটা হচ্ছে গ্রেইশ ইন কালার, আর আমাদের যে নার্ভ ফাইবার বা অ্যাক্সনস থাকে এগুলো হইতেছে কি হোয়াইটিশ ইন কালার। তো ব্রেইনে তোমার হইতেছে, ব্রেনের ক্ষেত্রে তোমার দেখা যায় যে গ্রে, আমাদের যে মস্তিষ্ক আছে, মগজ যেটা আছে, সেটার কালার কি আমরা হচ্ছে গ্রেইশ কালার দেখি। হ্যাঁ, মেইনলি কেন দেখি, কারণ হচ্ছে এখানে তোমার বাইরের পার্টে মেইনলি কি থাকে, সেল বডি গুলো থাকে। আমাদের যে সিরিব্রাম আছে সেখানে সব সেল বডি ম্যাক্সিমাম, তো এটার জন্য হচ্ছে গ্রেইশ কালার। আর ভিতরের সাইডে হইতেছে তোমার যে নার্ভ ফাইবার গুলা বা অ্যাক্সন গুলা, তো এটার ক্ষেত্রে ভিতরে হইতেছে হোয়াইট আর বাইরে হচ্ছে গ্রে। কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে উল্টা জিনিস দেখা যায়, স্পাইনাল কর্ডে হচ্ছে বাইরের ক্ষেত্রে হইতেছে, বাইরের দিকে হচ্ছে নার্ভ ফাইবার্স গুলো আছে, এটার জন্য স্পাইনাল কর্ড হচ্ছে বাইরে হচ্ছে হোয়াইটিশ এন্ড ভিতরের সাইডে হচ্ছে গ্রেইশ ইন কালার। যে আমাদের ব্রেনের টিস্যুতে, নার্ভাস টিস্যুতে কি কি আছে, তোমার মেইনলি নিউরন আছে, নিউরনে হচ্ছে সেল বডি আর হচ্ছে ডেনড্রন এন্ড অ্যাক্সন। আচ্ছা, তো এই যে আমরা স্ট্রাকচার দেখতে পারি যে সেল বডির বিভিন্ন সাইডে তোমার হইতেছে চারপাশে ডেনড্রাইটস থাকে আর নিচে হচ্ছে অ্যাক্সন থাকে। তো নার্ভ ট্রান্সমিশন হয়, যে আমাদের তো ব্রেন থেকে সিগন্যাল আসলে কি হয়, একটা নিউরনের মাধ্যমেই তো তোমার এগুলো যায়। তো তো হইতেছে তোমার বেসিক্যালি সিগন্যাল হচ্ছে তোমার ইম্পালসের পর সিগন্যালটা ডেনড্রনে আসে, ডেনড্রন থেকে সেল বডি হয়ে অ্যাক্সনের মাধ্যমে আরেকটা নিউরনে চলে যায়। এই অ্যাক্সনের মাধ্যমে তোমার হচ্ছে আরেকটা ডেনড্রনের সাথে কানেক্টেড থাকে। হুম, এই অ্যাক্সন আর ডেনড্রনের যে কানেকশনটা সেটাকে আমরা কি বলি, সাইন্যাপস। ঠিক আছে,
একজনের স্ট্রাকচারের মধ্যে আরো কিছু জিনিস আমাদের জানতে হয়, যে একজনের চারপাশে তোমার কি থাকে, মায়োলিন শীথ থাকে। মায়োলিন শীথটা হচ্ছে এক ধরনের আবরণ, যেটা হইতেছে তোমার মেইনলি ফ্যাট লাইক সাবস্টেন্স দিয়ে তৈরি। এই মায়োলিন শীথ হইতেছে যে তোমার নার্ভ ট্রান্সমিশনটা যাতে ব্যাঘাত না ঘটে, ছড়ায় না যায়, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই মায়োলিন আবরণ দেওয়া হয়। তাছাড়া নিউট্রিশনের জন্য এর চারপাশে নিউরিলেমার একটা লেয়ার থাকে, এবং মাইলিন আবরণটা কিন্তু কন্টিনিউয়াস না, এটার মাঝখানে মাঝখানে তোমার যাতে ঠিক মতো ফ্লো হয় তোমার নার্ভ ট্রান্সমিশনটা, মাঝখানে মাঝখানে কিছু ওপেন স্পেস থাকে, যেগুলোকে আমরা কি বলি, নোডস অফ রেনভিয়ার। এখন আমরা চলে আসি যে আমাদের হইতেছে মস্তিষ্কের থেকে যেসব সিগন্যাল আসে সেগুলো কিন্তু ক্যালকুলেটেড সিগন্যাল থাকে, কিন্তু কিছু জিনিস যেরকম আমাদের হঠাৎ করে যদি আমাদের কিছু পিন আমাদের পায়ের মধ্যে পড়ে যায়, আমরা কিন্তু সাথে সাথে পা সরাই ফেলি, অথবা মশা আমাদের হাতের উপর বসলে আমরা ইনস্টিংটিভলি তোমার হইতেছে রিয়াক্ট করি। তো এই ইনস্ট্যান্ট রিয়াকশনের ক্ষেত্রে কি কাজ করে, আমাদের রিফ্লেক্স অ্যাকশন। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা ভাবি না, আমরা ডিরেক্ট ডিসিশন নিয়ে নিই। হ্যাঁ, তো এই রিফ্লেক্স অ্যাকশনগুলো তোমার হইতেছে এত ফাস্ট কেন, কারণ এটা হইতেছে আমাদের যে আমাদের হাত থেকে সিগন্যালটা ব্রেনে যাওয়ার আগেই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন কাজ করে। মনে করো হাত থেকে আমাদের মেরুদণ্ড পর্যন্ত সিগন্যালটা যায়, সেখানে স্পাইনাল কর্ড পর্যন্ত যায়, এবং ইনস্ট্যান্টলি স্পাইনাল কর্ড হইতেছে তোমার একটা মোটর অ্যাকশন, হ্যাঁ, তড়িৎ একটা রিয়াকশন পাঠায়, এর জন্যই হচ্ছে আমাদের রিফ্লেক্স কাজ করে। হ্যাঁ, যেটা আমরা দেখতে পারি, যেরকম হইতেছে তোমার এই যে আগুনের উপর বা মোমের উপর তোমার হইতেছে লাইটেড ক্যান্ডেল উপর হাত রাখছে, তখন হইতেছে যে তোমার এফারেন্ট নিউরন, এ দিয়ে যে নামটা, হ্যাঁ, এফারেন্ট নিউরন হচ্ছে কি, এরা হচ্ছে সেন্সটা নেয়, ঠিক আছে। আর ইফারেন্ট নিউরন হচ্ছে তোমার কি করে, তোমার হচ্ছে অ্যাকশন করে, ঠিক আছে। একটা হচ্ছে সেন্স রিসিভ করে, একটা হচ্ছে অ্যাকশন করে। তো হইতেছে ডেনড্রাইটটা সিগন্যাল পাঠায় তোমার ডিরেক্ট হইতেছে তোমার স্পাইনাল কর্ডে চলে যায়। হ্যাঁ, স্পাইনাল কর্ডে তোমার হইতেছে কিছু রিলে নিউরন থাকে, তো স্পাইনাল কর্ড থেকে তোমার একটা সিগন্যাল হচ্ছে ব্রেনে যায়, আর একটা সিগন্যাল ও ডিরেক্ট পাঠায় দেয় তোমার ইফারেন্ট নিউরনকে, অ্যাকশনের সিগন্যাল বা মোটর সিগন্যাল। তো এই মোটর সিগন্যালের মাধ্যমে তোমার হইতেছে ইফারেন্ট নিউরনটা হচ্ছে মাসেলকে স্টিমুলেট করে, এর জন্যই হইতেছে আমাদের মাসেলের মুভমেন্ট হয়, বোনের মুভমেন্ট হয়, যেটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি তোমার আমাদের হার্ট ছড়ায় ফেলি। পেরিফেরাল নার্ভাস সিস্টেম অলরেডি পড়েছি এগুলো। এখন হচ্ছে আমাদের বডিতে কোঅর্ডিনেশনের জন্য প্ল্যান্টসে যেরকম কিছু হরমোন থাকে, আমাদের বডিতেও অনেকগুলো হরমোন সিক্রেট হয়। এই হরমোনের মাধ্যমে তোমার হইতেছে ব্রেনের, যেরকম তোমার হইতেছে তোমার মেনলি ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে পুরো বডিতে তোমার হইতেছে নার্ভ ট্রান্সমিশন হয়ে যে সিগন্যালস পাঠায়, ওটা ছাড়াও আমাদের একটা কেমিক্যাল রেসপন্স থাকে, যেগুলো হচ্ছে হরমোনের মাধ্যমে মেনটেন হয়। তো হরমোনস কি কি আছে, তোমার হইতেছে হাইপোথ্যালামাস আর পিটুইটারি, এগুলো হচ্ছে আমাদের মেইন গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, যেগুলো থেকে সবচেয়ে বেসিক বা সবচেয়ে ইম্পর্টেন্ট হরমোনসগুলো রিলিজ হয়। তারপর হচ্ছে আমাদের থাইরয়েড আছে, যে থাইরয়েডের সমস্যা থাকলে দেখা যায় অনেকে তোমার অনেক বেশি ঘামায় বা হইতেছে বিভিন্ন ধরনের মেটাবলিজমের সমস্যা থাইরয়েডের সাথে রিলেটেড। তাছাড়া প্যারাথাইরয়েড আছে, থাইমাস আছে। মনে রাখবো যে পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। দেন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, আমাদের বিভিন্ন আরো গ্ল্যান্ড আছে, যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসের মাধ্যমে কিন্তু তোমার ইনসুলিন সিক্রেট হয়, যেটা হইতেছে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল মেনটেন করে। তারপর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমাদের ওভারি আছে, আর ছেলেদের ক্ষেত্রে টেস্টিস আছে, এদের থেকেও বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, যেগুলো মেইনলি আমাদের রিপ্রোডাকশনে কাজে আসে। এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স কিন্তু মেইনলি হচ্ছে আমাদের ইনসুলিনের মধ্যে থাকে, আমরা যেটা বলেছি এখান থেকে হচ্ছে তোমার, সরি, এটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে থাকে, এটার মধ্যে এটা থেকে হচ্ছে আমাদের ইনসুলিন গ্লুকাগন হরমোন রিলিজ হয়, যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এদের কাজ হচ্ছে যে আমাদের শরীরে গ্লুকোজ লেভেল মেনটেন করে। আচ্ছা, আমরা দেখি যে থাইমাস গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিক্রেট হয়। থাইমাস থেকে কিন্তু এটা একটু ট্রিকি, যে থাইমাসের সাথে রিলেটেড যে থাইমোসিন রিলিজ হয়, বাট অনেকে কিন্তু থাইমোসিনের জায়গায় থাইরক্সিন দাগায় ফেলতে পারি, সো এটাতে একটু খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমাদের ডে নিউট্রাল প্ল্যান্ট কি, এটা হইতেছে কি আমাদের গার্ডেন কিউকাম্বার বা শসা। তারপর হচ্ছে আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে কোন অর্গান, এটা আমরা অলরেডি বলছি যে সিরিবেলাম হচ্ছে আমাদের বডি ব্যালেন্সে কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ড সুয়েলিং, আচ্ছা ঠিক আছে, তোমার হইতেছে আমাদের শরীরে যে থাইরয়েড গ্ল্যান্ড অনেকের ফুলে যায়, আমরা এটা দেখি রংপুরের মানুষের বেশি হয়, কারণ হইতেছে ওইসব অঞ্চলে তোমার হইতেছে কি, তোমার হচ্ছে আয়োডিনের অভাব আছে। আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মতো কাজ করতে পারে না, তখন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়। এটা ছাড়াও হচ্ছে আমাদের শরীরে মেটাবলিজমে বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা কি বলা হয়, গয়টার, এটা মনে রাখতে হবে আমাদের। দেন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে আসি, যেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। রিপ্রোডাক্টিভ অর্গান আমাদের কি,
ফার্স্টে হইতেছে আমরা প্ল্যান্টসের রিপ্রোডাকশন আসি, যে প্ল্যান্টসের রিপ্রোডাক্টিভ অর্গান কি ফ্লাওয়ার বা পুষ্প। তো হইতেছে তোমার হইতেছে কিছু ফ্লাওয়ার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার থাকতে পারে, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার থাকতে পারে। এটা মেইনলি তোমার হইতেছে কোন ধরনের তোমার হইতেছে গ্যামেট আছে, যে যদি মেল ফিমেল দুই ধরনের গ্যামেট থাকে তাহলে হইতেছে যেরকম চায়না রোজ আর ধাতুরা, আর যদি তোমার এক ইউনিসেক্সুয়াল থাকে তখন হচ্ছে বোটল গোর্ড আর পাম্পকিন। কমপ্লিট ফ্লাওয়ার কিন্তু তোমার হইতেছে বাইসেক্সুয়ালিটি শো করে। আমরা চলে আসি যে ফ্লাওয়ারের কি কি পার্ট আছে। শুরু থেকে যদি আমরা আসি যে থ্যালামাস, দেন ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রিসিয়াম আর জিনোসিয়াম। হ্যাঁ, তো ফ্লাওয়ারের যে আমরা ফুলের যে থ্যালামাসটা হইতেছে কি মেইন যে স্তবকটা থাকে সেটাই তোমার থ্যালামাস। দেন হইতেছে ক্যালিক্স, ক্যালিক্স হইতেছে আমাদের যে ফুলের যে সবুজ অংশটা, একটা নর্মাল ফুলে আমরা যেটা দেখি যে সবুজ অংশটা হচ্ছে ক্যালিক্স। দেন করোলাতে হইতেছে আমাদের যে পেটালস গুলো থাকে বিভিন্ন রঙের যে পেটালস, সেগুলোই হইতেছে কি করোলা। আর রিপ্রোডাকশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে এসেনশিয়াল পার্ট হচ্ছে অ্যান্ড্রিসিয়াম আর জিনোসিয়াম। হ্যাঁ, অ্যান্ড্রোসিয়াম আর কি জিনোসিয়াম। তো তোমার জিনোসিয়াম হচ্ছে যে ফিমেল গ্যামেট যেটা আছে সেটা হচ্ছে জিনোসিয়ামে থাকে, আর হইতেছে অ্যান্ড্রোসিয়ামের আরেক নাম হচ্ছে স্টেমেন। এখানে তোমার কি থাকে, এখানে হইতেছে যে পুংস্তবকটা থাকে, হ্যাঁ মেল পার্টটা থাকে। তো স্টেমেনের মধ্যে আমাদের কি কি আছে, তোমার হচ্ছে ফিলামেন্ট আর অ্যান্থার আছে। এটা হচ্ছে ফিলামেন্ট আর এটা হচ্ছে অ্যান্থার। অ্যান্থারের মধ্যেই তোমার হচ্ছে পোলেন তৈরি হয়। এই পোলেনটাই হইতেছে তোমার আলটিমেটলি তোমার কি মেল গ্যামেট, যেটা হইতেছে তোমার ফিমেল গ্যামেটে বা ওভারিতে গিয়ে তোমার হইতেছে নিষেক হয়। তো আমরা দেখি যে পোলেন কিন্তু আমরা জানি যে তোমার হচ্ছে বিভিন্ন যে মৌমাছি থেকে শুরু করে বিভিন্ন ইনসেক্টস আছে তারা কিন্তু এই পোলেন সংগ্রহ করে। তো এটার মাধ্যমে কিন্তু তোমার সে তার নিউট্রিশনও পেয়ে যাচ্ছে এবং হইতেছে তোমার প্ল্যান্টসের মধ্যে একটা প্ল্যান্টের তোমার যদি একটা প্ল্যান্টের অ্যান্থারের উপর বসার পর অন্য একটি প্ল্যান্টের তোমার হইতেছে স্টিগমার উপর বসে, তখনই কিন্তু আমাদের যে প্ল্যান্টের যে নিষেকটা সেটা হয়ে যায়। তাছাড়াও তোমার হইতেছে বিভিন্ন ক্ষেত্রে যেরকম ধানের ক্ষেত্রে তোমার হইতেছে বাতাসের মাধ্যমে পলিনেশন হয়, তখন হইতেছে বাতাসের মাধ্যমেই যে অ্যান্থার থেকে যে তোমার পোলেন টিউবটা সেটা হইতেছে তোমার স্টিগমাতে ট্রান্সফার্ড হয়ে যায়। পলিনেশন কি তোমার হচ্ছে এই যে পোলেনের যে ট্রান্সফার, অ্যান্থারের পোলেনটা তোমার জাইনোসিয়ামে যে যাবে এই প্রসেসটাই কি তোমার পলিনেশন বলা হয়। তো পলিনেশন যদি একই ফ্লাওয়ারের একই প্ল্যান্টের বিভিন্ন দুইটা ফ্লাওয়ারের মধ্যে হয় তখন সেটাকে কি বলা হয়, সেলফ পলিনেশন। আর ক্রস পলিনেশন হইতেছে তোমার যখন একটা গাছ থেকে অন্য একটি গাছে তোমার হইতেছে সেম স্পিসিসে আরেকটা ইয়াতে হয়। এখন চলে আসি আমরা তোমার হইতেছে একদম মাইক্রো লেভেলে যে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিস। মেলের ক্ষেত্রে দেখা যায় মাইক্রোস্পোরোজেনেসিস আর ফিমেলের ক্ষেত্রে মেগাস্পোরোজেনেসিস। এর জন্যই তোমার প্ল্যান্টের গ্যামেট গুলোকে কি বলে, অ্যানাইসোগ্যামাস, কারণ হচ্ছে দুইটার সাইজ ডিফারেন্ট। তো দেখো আমাদের মেল গ্যামেটোফাইট তৈরির যে বিভিন্ন স্টেপসটা থাকে সেগুলো কি, তোমার অ্যান্থারে যে পোলেনগুলো থাকে, পোলেনগুলো থেকে তোমার আলটিমেটলি তোমার হইতেছে দুই ধরনের নিউক্লিয়াস তৈরি হয়, একটা জেনারেটিভ নিউক্লিয়াস আর একটা হইতেছে তোমার টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, এগুলো মিওসিসের মাধ্যমে হয় দেখে এখানে তোমার হইতেছে জেনারেটিভ টিউব নিউক্লিয়াস থেকে হচ্ছে যে পোলেন টিউবটা তৈরি হয়, আর যে জেনারেটিভ নিউক্লিয়াস সেখান থেকে হইতেছে আমাদের যে মিওসিসের মাধ্যমে মেল গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেট যেহেতু তৈরি হয় তো এটার ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়। আর প্ল্যান্টসদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে ওভারির মধ্যে হচ্ছে একটা মেগাস্পোর থাকে, সেই মেগাস্পোর থেকে তোমার আলটিমেটলি তোমার চারটা তৈরি হয়, চারটার মধ্যে তিনটাই হইতেছে ডিজেনারেটিং বা নষ্ট হয়ে যায়। ওইখান থেকে তোমার যে সিঙ্গেল যে মেগাস্পোরটা থাকে ওইটা হইতেছে আবার তোমার ডিভাইড হয়ে দুই প্রান্তে চলে যায়, সেই দুই প্রান্তে হচ্ছে তোমার একটা কোষ থেকে তোমার হচ্ছে চারটা তৈরি হয়। সেই চারটা সেলের মধ্যে থেকে হচ্ছে দুই প্রান্তের একটা সেল মাঝখানে এসে পড়ে, তখন হইতেছে আমাদের আলটিমেটলি যে সেকেন্ডারি নিউক্লিয়াস যেখানে মেইন ফার্টিলাইজেশনটা হবে। আর তোমার হইতেছে ডিম্বক রন্ধ্রের সাইডে তোমার হচ্ছে এক্স সেল আর অপোজিট সাইডে অ্যান্টিপোডাল সেলস। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা পুরো প্ল্যান্টের একটা ফ্লাওয়ারিং প্ল্যান্টের যে লাইফ সাইকেলসটা। একটা স্পোরোফাইট বা নর্মাল গ্রোয়িং ফ্লাওয়ার থেকে তোমার হইতেছে এখানে যে অ্যান্থার আর হচ্ছে তোমার হচ্ছে ফিমেল পার্টটা, এদের মধ্যে হইতেছে তোমার কি হবে, পলিনেশন হবে, দেন হচ্ছে আলটিমেটলি ফার্টিলাইজেশন হবে। তো মেল মাইক্রোস্পোরেঞ্জিয়ামের যে পার্টটা অলরেডি ডিসকাস করছি, মেগাস্পোরেঞ্জিয়ামটাও আমরা ডিসকাস করছি। আলটিমেটলি পোলেন থেকে তোমার হইতেছে যে জেনারেটিভ যে নিউক্লিয়াসটা আছে সেটা হইতেছে তোমার প্ল্যান্ট ফিমেল পার্টে যে এমব্রায়ো স্যাক সেখানে যাবে। পোলেন টিউবটা হইতেছে এন্টার করবে তোমার হইতেছে
এন্টার করে আলটিমেটলি জিনোসিয়ামের যে ওভারিতে ট্রাভেল করতে করতে ওভারিতে চলে যাবে পোলেন স্যাকটা। ওভারিতে গিয়ে এখানেও যেহেতু তোমার দেখছি আমরা যে ডটার সেল বা পোলেন গ্রেন হচ্ছে দুইটা আছে, দুইটা আছে। তো একটা হইতেছে তোমার এখানের তোমার যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে রিঅ্যাক্ট করবে, আরেকটা হইতেছে আমাদের এক্স সেলের সাথে রিঅ্যাক্ট করবে। তখন হইতেছে আমাদের আলটিমেটলি কি হবে, এন্ডোস্পার্ম আর হইতেছে এমব্রায়ো তৈরি হবে, আর পুরো জিনিসটা একটা সিড কোট হয়ে যাবে। এখান থেকে আলটিমেটলি নতুন একটা প্ল্যান্ট সৃষ্টি হবে, এই এমব্রায়ো থেকে নতুন প্ল্যান্ট সৃষ্টি হয়, আর এন্ডোস্পার্ম থেকে আমরা হচ্ছে যে ফ্রুটস গুলা পাই। এখন আমরা চলে আসি যে অ্যানিমেল রিপ্রোডাকশনে। অ্যানিমেল রিপ্রোডাকশনে তোমার মেইনলি কি, তোমার হইতেছে টেস্টিসে থাকে হচ্ছে আমাদের মেল রিপ্রোডাক্টিভ সেল, আর ফিমেল রিপ্রোডাক্টিভ মাদার সেলস কই থাকে তোমার হচ্ছে ওভামে, ঠিক আছে, ওভারিতে। তো এখান থেকে কি হয়, তোমার হইতেছে গ্যামেট সেলস গুলোতে মিওসিস হয়, মিওসিসের মাধ্যমে আমরা গ্যামেট সেলস পাই, মিওসিসের মাধ্যমে আমরা স্পার্ম পাই, আর ওই সাইডে হচ্ছে আমরা ওভাম পাই। তো এই স্পার্মটাই হইতেছে আমাদের যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটা হচ্ছে আমাদের ওভামে যায়, ওভামে গিয়ে হইতেছে ফার্টিলাইজ করে ওভামটাকে, এন্ড হচ্ছে জাইগোট বা নতুন একটা সেল তৈরি করি, যেখানে হইতেছে তোমার আবার আমাদের ক্রোমোসোম নাম্বার সেম ডিপ্লয়েড নাম্বার হয়ে যায়। এটা থেকে হচ্ছে আমরা নতুন একটা জেনারেশন আনতে পারি। আচ্ছা, রোল অফ হরমোনস ইন রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমাদের কি কি হরমোন কাজ করে? তো আমি অলরেডি বলেছিলাম যে মাস্টার গ্ল্যান্ড যেটা পিটুইটারি গ্ল্যান্ড, সেটার অবশ্যই একটা রোল থাকে। দেন হইতেছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি, প্ল্যাসেন্টা। সো মেইন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, টেস্টিস, ওভারি আর হচ্ছে প্ল্যাসেন্টা। এদের হরমোনস গুলোই হইতেছে আমাদের রিপ্রোডাকশনের যত রোল আছে সব প্লে করে। প্লাসেন্টা একটা স্পেশাল ধরনের অর্গ্যান বা অমরা যেটা আমরা বলি। এটা হচ্ছে কখন তৈরি হয়, এটা হচ্ছে যখন হইতেছে তোমার ইউটেরাসের মধ্যে তোমার হইতেছে যখন নতুন একটা এমব্রায়ো যখন হইতেছে ইউটেরাসে এমবেডেড হয়, তখন হইতেছে তোমার একটা প্লাসেন্টাও তৈরি হয়। প্লাসেন্টাটা মেইনলি হচ্ছে মাদার আর হইতেছে নতুন যে এমব্রায়োটা ক্রিয়েট হয়েছে তাদের মধ্যে নিউট্রিশন এবং বিভিন্ন ধরনের যোগাযোগ মেনটেন করার জন্য, কোঅর্ডিনেশন মেনটেন করার জন্য এই অর্গ্যানটা হইতেছে তখন সৃষ্টি হয়। হচ্ছে একটা এমব্রায়ো ডেভেলপমেন্ট হইতে তোমার মেনলি কত টাইম লাগে, সেটা হচ্ছে 9 মান্থস অথবা 38 to 40 উইকস লাগে। তো এই টাইমে তোমার প্লাসেন্টাই হইতেছে তোমার যখন ইউটেরাসে এসে তোমার হইতেছে তোমার যে ওভারিয়ান টিউব আছে সেখানে হইতেছে তোমার জাইগোটটা ফার্স্টে ওইখান থেকে ফর্ম হয়ে জাইগোটটা আলটিমেটলি ইউটেরাসে আসে। ইউটেরাসে যখন আসে তখন হচ্ছে জাইগোটটা তোমার ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ওই ব্লাস্টোসিস্টটাই তোমার হইতেছে আলটিমেটলি ইউটেরাসে গ্রো করা স্টার্ট করে। তো এই ক্ষেত্রে প্লাসেন্টা তৈরি হয়। প্লাসেন্টা হইতেছে তোমার আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে তোমার হইতেছে কানেকশন মেনটেন করে যে আমাদের ফিটাসটা আছে ফিটাসটার সাথে মাদার সেলসের। তো প্লাসেন্টাতে হইতেছে তোমার প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস থাকে। তো প্লাসেন্টাই তোমার মেইনলি বেবির নতুন যে ফিটাসটা আছে ফিটাসটার কিডনি হিসেবেও কাজ করে, তোমার লাংস হিসেবেও কাজ করে, সবগুলো সিস্টেমই প্লাসেন্টা মেনটেন করে। অনেক হাই পরিমাণে ব্লাড ভেসেলস থাকার জন্য প্লাসেন্টাই হইতেছে বাচ্চাটাকে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই করতে পারে এবং হইতেছে তোমার হইতেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড হইতেছে ফিটাসটা থেকে সরায় তোমার হচ্ছে মাদারের শরীরে নিয়ে যায়। আমরা চলে আসি যে তোমার হইতেছে রিপ্রোডাকশনের ফুল সাইকেল যেটা, সেটা যে স্পার্ম সেল হইতেছে তোমার এগ সেলস গুলোকে পেনিট্রেশন করে তোমার হইতেছে আলটিমেটলি ফার্টিলাইজেশন করে। এটার ফলে হইতেছে তোমার জাইগোট সৃষ্টি হয়। জাইগোটটা ফার্স্টলি তোমার 36 আওয়ার্স পর হইতেছে ডিভিশন করা স্টার্ট করে। আলটিমেটলি তোমার হইতেছে তোমার ফার্স্টে মরিউলা ফর্ম করে, যেটা হচ্ছে একটা 16 কোষীয় একটা স্ট্রাকচার। মরিউলা থেকে তোমার 4 সপ্তাহের মধ্যে তোমার হইতেছে তোমার এমব্রায়ো তৈরি হয়ে যায় একটা। দেন হচ্ছে 5 উইকস পর তোমার হইতেছে আলটিমেটলি তোমার প্লাসেন্টা তোমার হইতেছে মোটামুটি ফর্মড হয়ে যায় এবং হইতেছে কানেকশন অলরেডি বিল্ড আপ হয়ে যায়। 28 উইকসে অলমোস্ট তোমার হচ্ছে ফুললি ডেভেলপড একটা ফিটাস থাকে, আর হচ্ছে যে ফুল টার্ম অ্যাটেন্ড হইতে অ্যাবাউট 30 উইকস লাগে, 38 উইকস লাগে। আমরা চলে আসি যে উইচ ফ্লাওয়ার হ্যাজ ডায়াডেলফাস স্টেমেন্স, দেন হচ্ছে ইন উইচ অ্যানিমেল ডাজ ইন্টারনাল ফার্টিলাইজেশন অকার। আচ্ছা, ইন্টারনাল ফার্টিলাইজেশন মেইনলি এটা হইতেছে কি তোমার হইতেছে আমাদের ক্ষেত্রেও কিন্তু ফার্টিলাইজেশনটা ইন্টারনালি বা আমাদের শরীরের মধ্যেই হয়, কিন্তু যে মাছের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফিশের ক্ষেত্রে কিন্তু এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয়, যে ওয়াটারের মধ্যেই ওদের ওভাম আর স্পার্ম হচ্ছে ওভামকে ফার্টিলাইজ করে পুরোটাই হচ্ছে ওদের শরীরের বাইরে হয়। কিন্তু একটা স্পেশাল ফিশ আছে যেরকম শার্ক,
হাঙ্গরের ক্ষেত্রে এটা কোথায় হয়, এটা হচ্ছে ইন্টারনালি, মানুষের মতোই ইন্টারনালি হয়। দেন হচ্ছে ইন উইচ কিংডম আর অ্যানাইসোগেমাস টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন অবজার্ভ, এটাও আমরা দেখেছি যে প্ল্যান্টে। দেন হইতেছে তোমার আফটার হাউ মেনি উইকস অ্যান এমব্রায়ো ইজ কল্ড আ ফিটাস অ্যান্ড হাউ মেনি হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড ইন দ্য ফিমেল গ্যামেটোফাইট। সো আমরা অলরেডি দেখছি যে তোমার হইতেছে ফিমেল গ্যামেটোফাইটে তোমার হইতেছে 4টা হ্যাপ্লয়েড সেলস তৈরি হয়। দেন হচ্ছে আমরা হেরিডিটি ইন অর্গানিজমস অ্যান্ড বায়োলজিক্যাল এভলিউশন আছে। তো হেরিডিটি বলতে কি তোমার হইতেছে এটা হইতেছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে ক্যারেক্টার্স গুলো আছে, প্যারেন্টের যে ক্যারেক্টার গুলো আছে, এগুলো যে ট্রান্সমিশন হয় সেটাই হইতেছে তোমার হেরিডিটি। হ্যাঁ, তো আমরা অলরেডি দেখি যে তোমার আমাদের সবারই আমাদের বাবা মায়ের সাথে আমাদের বিভিন্ন তোমার স্কিন টোন থেকে শুরু করে আমাদের ক্যারেক্টারিস্টিক সবকিছু মিল থাকে। এটা কেন হয়? কারণ হইতেছে আমাদের শরীরের মধ্যে হেরিডিটি ম্যাটেরিয়ালস আছে। এগুলো মেনলি কারা? এরা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের নিউক্লিয়াসের ভিতরে আমাদের কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে বা ক্রোমাটিন ফাইবার্স থাকে। এগুলোর মধ্যে হচ্ছে আমাদের ডিএনএ থাকে, সেই ডিএনএ হচ্ছে জিন বহন করে। এই জিনগুলোর মধ্যে হচ্ছে আমাদের শরীরের সব ধরনের ক্যারেক্টারিস্টিক্সের কোড দেওয়া আছে। এই কোডগুলোর মাধ্যমে তোমার মনে করো যে ফাদার আর মাদারের ট্রেটসগুলো হইতেছে আলটিমেটলি জেনারেশন টু জেনারেশন পাস অন হয়। তো ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি, যে হইতেছে তোমার ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি, কারণ ক্রোমোজোমই হচ্ছে ডিএনএ আর হচ্ছে জিন ক্যারি করে। আচ্ছা, ডিএনএ বলতে কি বুঝি? ডিএনএ কিন্তু তোমার মানুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন ক্যারিয়ার অফ হেরিডিটি, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আরএনএও থাকতে পারে। ডিএনএ আরএনএ এর সবগুলোই হইতেছে কি নিউক্লিক অ্যাসিড, আর এরাই হইতেছে হেরিডিটির মেইন বেসিস। তো ডিএনএ বলতে হচ্ছে কি বুঝায়, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এক্ষেত্রে 3টা পার্ট থাকে, তোমার হইতেছে নাইট্রোজেনাস বেসেস থাকে, তোমার পেন্টোজ সুগার থাকে, আর হচ্ছে তোমার সালফার বন্ডস থাকে এদের মধ্যে। আর ডিএনএ স্ট্রাকচারটা কিরকম হয়, তোমার হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার হয়। দেন আমরা চলে আসি যে জিনে ফার্স্টে তোমার এক্সপেরিমেন্ট করে কে, তোমার হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তোমার হইতেছে তোমার প্ল্যান্টসের মধ্যে উনি হইতেছে যে প্ল্যান্টসের কোন প্ল্যান্টগুলা তোমার হইতেছে টল আর কোনগুলা হচ্ছে শর্ট, তারপর কোনগুলার ফ্লাওয়ারিং, কোনগুলার তোমার সিডের কালার কিরকম, এগুলা তোমার উনি হচ্ছে অনেকগুলা প্ল্যান্টের উপর এক্সপেরিমেন্ট করে তোমার এগুলা নিয়ে তোমার স্টাডি করেন, যেটা থেকে উনি হচ্ছে জিন তত্ত্ব বা হচ্ছে জিনের যে থিওরিগুলো এগুলা উনি ফার্স্ট হইতেছে প্রপোজ করেন। তো এই ক্ষেত্রে জিনের দেখা যায় জিনের মধ্যে অনেকগুলো কোড থাকে, কিন্তু স্পেসিফিক কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, সেম ক্যারেক্টারিস্টিক্স এর বিভিন্ন আউটকামের জন্যই হচ্ছে জিনে কোডস থাকে। যেরকম হইতেছে তোমার টল প্ল্যান্টের ক্ষেত্রে ক্যাপিটাল টি, আর স্মল প্ল্যান্টের ক্ষেত্রে আমরা হচ্ছে স্মল টি ইউজ করতে পারি। তো দেখো এই যে প্যারেন্টস একটা টল প্ল্যান্ট আর হচ্ছে একটা তোমার শর্ট প্ল্যান্ট নিল, তো এদের মধ্যে তোমার হইতেছে তোমার যখন হইতেছে এদের মধ্যে ফার্টিলাইজেশন বা হইতেছে মিলন হয়, দেন হইতেছে আলটিমেটলি তোমার কি, তোমার হইতেছে ডমিনেন্ট কে থাকে, সবসময় একটা ট্রেটই ডমিনেন্ট থাকে। এই ক্ষেত্রে যেরকম টল ট্রেটটা ডমিনেন্ট, এর জন্য তোমার এদের কম্বিনেশনে যে প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে সেগুলো সবই হচ্ছে তোমার টল থাকে। আচ্ছা, ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলি, ডিএনএ রেপ্লিকেশন। এটা কিন্তু একটা সেমি কনজারভেটিভ প্রসেস। সেমি কনজারভেটিভ কেন বলি, কারণ একটা ডিএনএ থেকে যখন নতুন একটা আরেকটা ডিএনএ তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার পুরান ডিএনএ এর একটা স্ট্র্যান্ড থাকে এবং একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। আচ্ছা, এখন হইতেছে আমরা আমাদের বডির যদি ক্রোমোজোম বিন্যাস দেখি, যে 2n বলতে আমরা টোটাল কয়টা ক্রোমোজোম বুঝাই, আলটিমেটলি তোমার হইতেছে 23টা পেয়ার বা হইতেছে তোমার 46টা ক্রোমোজোম থাকে। এর মধ্যে তোমার 44টা ক্রোমোজোম হইতেছে তোমার বডির বিভিন্ন স্ট্রাকচার থেকে শুরু করে সোমাটিক পার্টটা দেখে, আর আমাদের একটা পেয়ার হইতেছে 1 পেয়ার ক্রোমোজোমস হইতেছে আমাদের তোমার যে সেক্স ডিটারমিনেশন করে, তোমার হইতেছে এক্স এবং ওয়াই। তো তোমার যখন পেয়ারটা যদি এক্স এক্স হয়, তাহলে তোমার হইতেছে যে নতুন যে এমব্রায়োটা আছে সেটা হচ্ছে ফিমেল হবে, আর যদি এক্স ওয়াই হয় সেটা হচ্ছে কি হবে, মেল হবে। তো এটা বেসিক্যালি কি হয়, তোমার হইতেছে আমাদের মেল স্পার্ম যেটা আছে, স্পার্মের মধ্যে তোমার এক্স ওয়াই দুই ধরনের ক্রোমোজোমই থাকে। তো তোমার যে স্পার্মের যে গ্যামেট বা এন হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম যখন তৈরি হয়, তো আইদার এক্স থাকে অথবা ওয়াই থাকে।
ফিমেলের ক্ষেত্রে 2টা ক্রোমোজোমই এক্স। তো এটা যখন তোমার আলটিমেটলি ফার্টিলাইজেশন হয় 50% চান্স থাকে যে এক্স এক্স বা ফিমেল হওয়ার, আর 50% চান্স থাকে এক্স ওয়াই বা মেল হওয়ার। পুরাটাই তাহলে তোমার কি 50% চান্সের উপর ডিপেন্ড করে। জেনেটিক ডিসঅর্ডার কি কি? কালার ব্লাইন্ড অনেকে আমরা থাকতে পারি, সেটার ক্ষেত্রে এটা কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার বা হইতেছে ফ্যামিলি থেকে পাস অন হয়। আর থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়াও হইতেছে তোমার এক ধরনের, তোমার হইতেছে রেড ব্লাড সেলস বা হিমোগ্লোবিন চেইনের যে ডিফেক্ট বা রক্তের সমস্যা এক ধরনের, ঠিক আছে? এটা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট। মাইনর মেজর দুই ধরনের কেসই থাকতে পারে, মেজর কেস খুবই সিরিয়াস। তো এটা কিন্তু তোমার হইতেছে তোমার জেনেটিক্যালি ট্রান্সমিটেড হয়, আর অটোজোম বা হইতেছে তোমার সোমাটিক ক্রোমোজোমসের মাধ্যমে ট্রান্সমিটেড হয়। যেরকম তোমার হইতেছে এখানেও দুই ধরনের জিন দেখানো হয়েছে, নর্মাল হেলদি জিন আর হচ্ছে থ্যালাসেমিয়া জিন, যে ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের সমস্যা হতে পারে তখন হচ্ছে স্মল আর দিয়ে আমরা আইডেন্টিফাই করছি। তো তোমার দেখা যায় যে যদি একটা স্মল আর থাকে তখন হইতেছে তোমার হেলদি জিনটাই ডমিনেন্ট থাকে, তখন সেটা কি সাইলেন্ট ক্যারিয়ার অফ থ্যালাসেমিয়া। কিন্তু যেসব শিশুর ক্ষেত্রে তোমার হইতেছে দুইটাই স্মল আর বা থ্যালাসেমিয়া জিন ক্যারি করে, তাদের ক্ষেত্রে তোমার শিশু চাইল্ড হচ্ছে খুব অনেক বেশি তোমার হইতেছে সিক থাকে এবং তাদের লাইফ সবসময় একটা রিস্কের মধ্যে থাকে। এই জন্যই তোমার হইতেছে ম্যারেজের আগে তোমার হইতেছে যাদের তোমার মাইনর থ্যালাসেমিয়াও থাকে তাদের হইতেছে তাদের কাউন্টার পার্টের বা স্পাউসের তোমার হইতেছে থ্যালাসেমিয়ার কোনো ট্রেট আছে নাকি সেটা চেক করে নেওয়া উচিত। দেন আমরা আসি যে তোমার হইতেছে হিউম্যান বডিতে কত পেয়ারের অটোজোম আছে। আমরা অলরেডি বলেছি যে 23 পেয়ারের মধ্যে 22টা হচ্ছে অটোজোম। দেন হইতেছে ওয়াটার সাইটোসিন অ্যান্ড থায়ামিন কল। সাইটোসিন আর থায়ামিন এগুলো হচ্ছে তোমার পাইরিমিডিন, এগুলো নাইট্রোজেনাস বেস। আমাদের 4 ধরনের নাইট্রোজেনাস বেস থাকে ডিএনএতে, অ্যাডিনিন, গুয়ানিন, তারপর হইতেছে সাইটোসিন আর থায়ামিন। তো সাইটোসিন আর থায়ামিন হইতেছে তোমার কি পাইরিমিডিন টাইপ অফ বেস, নাইট্রোজেনাস বেস, আর হইতেছে তোমার অ্যাডিনিন আর গুয়ানিন হইতেছে পিউরিন টাইপ অফ বেস। হ্যাঁ, মনে রাখবে যে তোমার হইতেছে সাইটোসিন সবসময় কিন্তু গুয়ানিনের সাথে বাইন্ড করে, আর অ্যাডিনোসিন হইতেছে থায়ামিনের সাথে। এটা হচ্ছে ট্রিপল বন্ড আর এটা হচ্ছে ডাবল বন্ড। রেড ব্লাড সেল কোন রোগে তোমার হচ্ছে বিনষ্ট হয়? এটা হচ্ছে থ্যালাসেমিয়া। ডিএনএ তে কোন ধরনের বেস পাওয়া যায়? নাইট্রোজেনাস বেস। দেন আমরা চলে আসি যে এনভায়রনমেন্ট অফ লাইফ বা হইতেছে আমাদের যে এনভায়রনমেন্টাল সিস্টেম। এই পুরো সিস্টেমটাকে ইকোসিস্টেমও বলা হয়। ইকোসিস্টেমে কি কি কম্পোনেন্টস থাকে? একটা হইতেছে লিভিং আর একটা হচ্ছে নন লিভিং, এছাড়া হচ্ছে কি ফিজিক্যাল কম্পোনেন্টস। নন লিভিং কম্পোনেন্টস কি? তোমার হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স, খনিজ পদার্থ, অর্গানিক সাবস্টেন্সেস। ফিজিক্যাল কম্পোনেন্টের মধ্যে হচ্ছে এয়ার, ওয়াটার, এসব। আর লিভিং কম্পোনেন্টস কি? তোমার লিভিং কম্পোনেন্টসের মধ্যে আবার তোমার 3 ধরনের, প্রোডিউসার, কনজিউমার আর হচ্ছে ডিকম্পোজার। প্রোডিউসার কারা? আমাদের কারা খাদ্য তৈরি করে মেইনলি? তোমার কমেন্টসেও তোমরা জানাতে পারো যে খাদ্য তৈরি মেইনলি কারা করে? যে প্ল্যান্টসরা। কেন? তারা হচ্ছে সানলাইট থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করতে সক্ষম। তো প্ল্যান্টসরাই হইতেছে বেসিক্যালি আমাদের লিভিং ওয়ার্ল্ডের প্রোডিউসার। দেন হচ্ছে কনজিউমার কারা? আমরা হচ্ছে কনজিউমার। হ্যাঁ, কনজিউমারের মধ্যে হচ্ছে তোমার যারা ডিরেক্ট খালি শাকাহারি বা প্ল্যান্টস খায়, যেরকম হরিণ, এরা কি? এরা হচ্ছে হার্বিভোরস। কার্নিভোরস কারা? তোমার মনে করো বাঘ, শিয়াল, যারা হচ্ছে তোমার হার্বিভোরসদের কনজিউম করে। আর থার্ড লেভেল আর টপ লেভেল টার্সিয়ারি লেভেল কনজিউমার্স কারা? যারা হচ্ছে প্ল্যান্টসও খায় আমাদের মতো, যারা প্ল্যান্টসও খায়, অ্যানিমেলসও কনজিউম করে। তাছাড়া একটা আছে যে হইতেছে ডিকম্পোজার। এটা হইতেছে কি? আমাদের আমাদের আফটার, মনে করো যে কোনো অর্গানিজম মারা যাওয়ার পর তার বডি যে মাটির মধ্যে মিশে যায়, এটার জন্য কারা হেল্প করে? ডিকম্পোজার। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, প্যারাসাইটস, এরা কাজ করে। তোমার হইতেছে এদের মাধ্যমে তোমার হইতেছে তোমার শরীরটাকে পুরোপুরি ডিকম্পোজ করে ওই শরীর থেকে বিভিন্ন ধরনের অর্গানিক সাবস্টেন্সেস ডিরাইভ করে ওইগুলো আবার আমাদের এনভায়রনমেন্টে বা ইকোসিস্টেমে ফিরে আসে। তো ইকোসিস্টেমে সবারই কিন্তু একটা রোল আছে, সবগুলোই কিন্তু একটা সাইকেলের মধ্যে চলতেই থাকে, ঠিক আছে? সবকিছু আলটিমেটলি নেচারে বা ইকোসিস্টেমে ফিরে আসে। তোমাদের বইতে যেটা আলোচনা করা হয়েছে যে একটা পন্ডের ইকোসিস্টেম, যে তোমার ইকোসিস্টেমের মেইন যে জিনিসটা, যে সান আছে তোমার টপে, দেন হচ্ছে সান থেকে হইতেছে তোমার যে প্ল্যান্টসরা, এই যে বিভিন্ন ম্যাক্রোফাইটস, আর হচ্ছে যে বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটনস। হ্যাঁ, বিভিন্ন অ্যালজে, এরা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। তো এরা হইতেছে তোমার কি সানলাইট থেকে ফটোসিনথেসিসের মাধ্যমে তোমার হইতেছে এরা এনার্জি তৈরি করে বা খাদ্য তৈরি করে। এরা হচ্ছে তোমার 90% খাদ্য হচ্ছে নিজের জন্য ইউজ করে, বাকি 10% হচ্ছে তোমার কাদের কাছে পাস অন করে? হার্বিভোর, যারা হচ্ছে এদের ভোগ করে। তো ফার্স্ট লেভেল কনজিউমার কারা? একটা পন্ডের ইকোসিস্টেমে জু প্ল্যাঙ্কটন। সেকেন্ড লেভেল হচ্ছে রুই কাতলার মতো বিভিন্ন ফিশ। দেন হইতেছে তোমার
থার্ড লেভেল কনজিউমার্স বা টারশারি, যারা হচ্ছে সেকেন্ড লেভেল ফার্স্ট লেভেল দুইজনকেই তোমার হইতেছে কনজিউম করে। আর তোমার হচ্ছে এছাড়াও তোমার বিভিন্ন ইনঅর্গানিক কম্পোনেন্টস এন্ড অর্গানিক কম্পোনেন্টস হইতেছে তোমার সয়েলের মধ্যে আছে। আর তোমার সবারই তোমার আফটার ডেথ এদের যে ডিকম্পোজ করতে হবে, ডিকম্পোজ করে আবার যাতে ইকোসিস্টেমে এদের মধ্যে অর্গানিক আর ইনঅর্গানিক কম্পোনেন্টস ফিরে আনা যায়, সেটার জন্য কারা কাজ করে? বিভিন্ন ধরনের ডিকম্পোজার্স, মাইক্রো অর্গানিজমস। এখন আমরা আসি যে এগুলোকে আমরা একটা ফুড চেইনের আওতায় আনতে পারি। ফুড চেইন বেসিক্যালি কি? তোমার হইতেছে যে ফ্লো চার্টটা তোমার হচ্ছে প্ল্যান্টস থেকে অ্যানিমেলস এর মধ্যে যে রিলেশনটা তোমার হইতেছে, যেরকম 3 ধরনের ফুড চেইন আছে: প্রিডেটর ফুড চেইন, প্যারাসাইটিক আর হচ্ছে স্যাপ্রোফাইটিক। প্রিডেটর ফুড চেইনে কি হয় যে নর্মাল গ্রাস বা যে কোনো প্ল্যান্ট, হ্যাঁ গ্রাসের এক্সাম্পলই আমরা দেখি, গ্রাস হচ্ছে গ্রাস হোপার হচ্ছে গ্রাস কনজিউম করে, সে গ্রাস হোপারকে আবার কে খায়? টোড। হ্যাঁ, টোড বা ফ্রগ হচ্ছে গ্রাস হোপার খেয়ে থাকে। আবার সে ফ্রগকে হচ্ছে আমাদের স্নেক হইতেছে খায়, স্নেককে হইতেছে আবার গুই সাপ বা গুই স্নেক হইতেছে কনজিউম করে। এভাবে একটা প্রিডেটর ফুড চেইন মানে হইতেছে তোমার হইতেছে যে কার্নিভোরাস অ্যানিমেলরা যেখানে থাকে, হ্যাঁ প্রিডেটর ফুড চেইন, একজন থেকে আরেকজনের মাধ্যমে এনার্জিটা বা নিউট্রিশনটা পাস অন হয়। প্যারাসাইটিক ফুড চেইন কি? যেটা হইতেছে তোমার হচ্ছে পরজীবী বা হইতেছে মাইক্রো অর্গানিজমস, এদের মধ্যে যে রিলেশনটা, হ্যাঁ যেমন ম্যানকে হইতেছে কি মসকিউটো বাইট হয়, মসকিউটো বাইটের মধ্যে মাধ্যমে আমাদের শরীরে কেন তোমার বিভিন্ন ডিজিজ হয়? কারণ হইতেছে এর মাধ্যমে বিভিন্ন ভাইরাস আমাদের শরীরে এন্টার করে, যেরকম ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া, ম্যালেরিয়ার প্যারাসাইটস। তো এভাবে হইতেছে একটা প্যারাসাইটিক ফুড চেইন, ঠিক আছে? তো যেরকম মসকিউটো বাইট করলে কিন্তু মেনলি এই ভাইরাসটা যদি মসকিউটোর মধ্যে থাকে তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। হ্যাঁ, তার মানে আমাদের শরীরের মধ্যে একটা ফুড চেইন ক্রিয়েট হয়ে যায়, একটা ভাইরাস আমাদের বা প্যারাসাইট আমাদের শরীরে এন্টার করে। আরেক ধরনের ফুড চেইন আছে যে স্যাপ্রোফাইটিক, এদেরকে আবার স্ক্যাভেঞ্জার্সও বলা হয়, বা হইতেছে তোমার যারা হইতেছে ডেড বডির উপর তোমার অ্যাক্ট করে, যেরকম বিভিন্ন ফানজাই আছে যারা হচ্ছে ডেড বডি দিয়ে অ্যাটাক করে, ওইখান থেকে হচ্ছে ওরা ডেড বডিটাকে ডিকম্পোজ করে তোমার হচ্ছে ওদের নিউট্রিশন নেয়, দেন ফানজাইটাকে হচ্ছে বিভিন্ন আর্থওয়ার্ম হইতেছে ভোগ করে বা কনজিউম করে। এভাবে তোমার হচ্ছে ইকোসিস্টেমের মধ্যে সবকিছু ফিরে আসে। আর অনেকগুলা একটা ইকোসিস্টেমে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুড চেইন চলতে থাকে, তো এগুলোর সবগুলা মিলায় কি বলি আমরা? একটা ফুড ওয়েভ বলি। যেরকম অ্যালজে কিন্তু একটা জু প্ল্যাঙ্কটনও অ্যালজে খায়, আবার একটা স্মল ফিশও অ্যালজে কনজিউম করে, আবার জু প্ল্যাঙ্কটনকে স্মল ফিশও কনজিউম করে, বিগ ফিশও কনজিউম করে। আবার এদের সবাইকে কারা কনজিউম করে? একটা হক বা ইগল। তো এনার্জি পিরামিডে যেটা জানতে হবে তোমার হইতেছে, এনার্জি কিন্তু আস্তে আস্তে তোমার ডিক্লাইন হইতে থাকে। হ্যাঁ, ফার্স্ট লেভেলে প্ল্যান্টসরা যখন সানলাইট থেকে এনার্জি উৎপন্ন করে, ফুড তৈরি করে, 90% কিন্তু ওরা নিজেদের ক্ষেত্রে ইউজ করে, বাকি 10% হচ্ছে নেক্সট লেভেলে যায়। তো আমরা বুঝতে পারতেছি যে এনার্জি লসটা কতটুকু হইতেছে। এখানে ওরা 90% নিজেদের জন্য ইউজ করে, 10% হইতেছে থার্ড ট্রপিক লেভেলে যায়, এবং ফোর্থ ট্রপিক লেভেলে বা আমাদের লেভেলে আস্তে আস্তে তোমার হইতেছে ওইটারও 10% বাকি থাকে। দেন আমরা চলে আসি যে বায়োডাইভার্সিটি, এত বৈচিত্র্যময় আমাদের এনভায়রনমেন্ট ইকোসিস্টেম। হ্যাঁ, এটা কি 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 ধরনের ডাইভার্সিটি আমাদের থাকতে পারে? একটা হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি, যে আমাদের সেম স্পিসিস, যেরকম আমরা হিউম্যান সবাই হচ্ছে সেম স্পিসিসের আওতায় পড়ি, বাট আমাদের তাও আমাদের মধ্যে অনেক ধরনের অমিল, অনেক ধরনের চেঞ্জ, অনেক ধরনের ডিফারেন্সেস আছে। এটা কি বলা হয়? যে স্পিসিস ডাইভার্সিটি, সবাই আমরা সেম না। দেন হইতেছে আমাদের, সরি এটা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। দেন হইতেছে স্পিসিস ডাইভার্সিটি, যেরকম হইতেছে তোমার বাঘ, বিড়াল, এরা সবাই কিন্তু সেম স্পিসিসের আন্ডারে, বাট স্টিল এদের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে। বা হচ্ছে ফক্স অ্যান্ড ডগস, এরা হইতেছে স্পিসিস ডাইভার্সিটির আওতায় পড়ে। আর ইকোসিস্টেম ডাইভার্সিটি যেরকম তোমার হইতেছে স্নোই এরিয়াতে এক ধরনের তোমার পোলার বিয়ার, তারপর হইতেছে তোমার পেঙ্গুইনস এসব পাওয়া যায়। দেন আবার হইতেছে আমাদের মতো ট্রপিক্যাল এরিয়াতে তোমার কি পাওয়া যায়, যেরকম সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এরকম হচ্ছে ইকোসিস্টেমের উপর ডিপেন্ড করে এক ধরনের ডাইভার্সিটি আছে। এগুলো ডাইভার্সিটি। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার মেইনলি তোমার অত ইম্পর্টেন্ট না, তোমার আমাদের ফার্স্ট তিনটা যে চ্যাপ্টার আমরা ডিসকাস করছি, কোঅর্ডিনেশন, লোকোমোশন আর রিপ্রোডাকশন, এগুলোই হইতেছে তোমার আজকের যে চ্যাপ্টারগুলো ডিসকাস হবে এগুলোর মধ্যে এগুলোই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসি যে ইন্টারঅ্যাকশনস এর মধ্যে। আমাদের যে ইকোসিস্টেম আছে বিভিন্ন অর্গানিজমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশন হচ্ছে, ইন্টারঅ্যাকশনস হচ্ছে। তো এগুলো কিন্তু পজিটিভ ইন্টারঅ্যাকশন হতে পারে, আবার নেগেটিভ ইন্টারঅ্যাকশন হতে পারে। পজিটিভ ইন্টারঅ্যাকশনের মধ্যে কি কি আছে? যে মিউচুয়ালিজম, মিউচুয়াল মানে আমরা বুঝি যে হইতেছে পারস্পরিক যে সম্পর্কটা থাকে, তো এটার ক্ষেত্রে হইতেছে দুইজনই বেনিফিটেড হয়। আর আরেক ধরনের আছে হচ্ছে কমেন্সালিজম, যেটার ক্ষেত্রে হইতেছে একজন বেনিফিটেড হয়, আরেকজন হইতেছে তোমার মনে করো যে বেনিফিটেড না হইলেও তোমার হচ্ছে খুব একটা ক্ষতি হয় না। মিউচুয়ালিজমে আমরা দেখতে পারি যে তোমার হচ্ছে নোডিউলস ইন লেগুমিনাস প্ল্যান্টস, এই ক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন লেগুমিনাস প্ল্যান্টসে হইতেছে তোমার ব্যাকটেরিয়া হইতেছে তোমার
তোমার এখানে হইতেছে তোমার প্যারাসাইট হিসেবে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকে, এক্ষেত্রে হইতেছে দুজনেরই তোমার হইতেছে বেনিফিটেড হয়। আর তোমার কমেন্সালিজমের ক্ষেত্রে তোমার হইতেছে যে বিভিন্ন আগাছা বা ক্রিপার প্ল্যান্টস যারা থাকে এরা হচ্ছে অন্য প্ল্যান্টের উপর আশ্রয় করে যে বড় হয়ে ওঠে, এগুলো হচ্ছে কমেন্সালিজম। নেগেটিভ ইন্টারেকশন কি, এক্ষেত্রে হইতেছে ইন্টারেকশন হচ্ছে, বাট হচ্ছে কোনো একটা স্পিসিস বা কোনো একটা অর্গানিজম অবভিয়াসলি তোমার হইতেছে তোমার একটু লসের মধ্যে যাচ্ছে বা ক্ষতি সাধন হচ্ছে। এটার মধ্যে কি কি থাকতে পারে, তোমার এক্সপ্লয়টেশন, কম্পিটিশন এবং হচ্ছে অ্যান্টিবায়োসিস। এক্সপ্লয়টেশনের মাধ্যমে যেরকম ডডার আর হোস্ট প্ল্যান্ট থাকতে পারে বা হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। হ্যাঁ, আমাদের শরীরে যেরকম বিভিন্ন ধরনের প্যারাসাইট ভাইরাস অ্যাটাক করে, এগুলো কিন্তু এক ধরনের কি তোমার এক্সপ্লয়টেশন। কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে হইতেছে যেরকম ডেঙ্গি ভাইরাস যদি আমাদেরকে অ্যাটাক করে, আমাদের শরীর থেকে নিউট্রিশন মেইনলি তার নিউট্রিশনের জন্যই সে আমাদের অ্যাটাক করে, তার লাইফ সাইকেল যাতে কমপ্লিট হয়, বাট হইতেছে এই ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ক্ষতি সাধন করে থাকে। তারপর কম্পিটিশন আছে, কম্পিটিশনের ক্ষেত্রে দুইটা অর্গানিজম একজন আরেকজনের তোমার নিউট্রিশনের জন্য ফাইট করে। আর অ্যান্টিবায়োসিস হচ্ছে মেনলি কি, অ্যান্টিবায়োসিস থেকে আমরা বুঝতে পারছি যে ব্যাকটেরিয়াল গ্রোথ যেটা ওইটার উপর ডিপেন্ড করে যে ইন্টারাকশনটা হয়। দেন আমরা চলে আসি যে আমাদের লাস্ট চ্যাপ্টারটা, ফাইনাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও আমাদের খুব বেশি বড় না, এন্ড এটা থেকে কোয়েশ্চেন্স খুব কম অ্যাডমিশন লেভেলের। তো ফার্স্টে বায়োটেকনোলজি কি, তোমার বায়োলজিতে বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে বিভিন্ন যেরকম ভ্যাকসিন তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট জিনিসপত্র তৈরি হয়। তো এটার মধ্যে একটা থাকতে পারে প্ল্যান্টের ক্ষেত্রে কমন টিস্যু কালচার, যে প্ল্যান্টের যে কোনো স্টেম বা লিফ নিয়ে তুমি যদি ঠিক মতো প্রপার এনভায়রনমেন্টে প্ল্যান করো, তাহলে কিন্তু সেটা থেকে একটা নতুন একটা প্ল্যান্ট তৈরি করতে পারবা। এক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট, যে সিলেকশন অফ মাদার প্ল্যান্ট, প্রিপারেশন অফ কালচার মিডিয়া, যে হচ্ছে ইস্টাবলিশমেন্ট অফ দ্য স্টেরিলাইজ, একটা স্টেরাইল মিডিয়া তৈরি করতে হবে। এক্ষেত্রে টেম্পারেচার যেরকম 121°C মেনটেন করতে হয়, এরকম অনেকগুলো ফ্যাক্টস আছে। দেন হইতেছে তোমার আলটিমেটলি কালচার করার পর এটাকে হইতেছে একটা রুট যাতে ডেভেলপ করে একটা ডেভেলপিং মিডিয়াতে নিয়ে যাওয়া, আলটিমেটলি তোমার ন্যাচারাল এনভায়রনমেন্টে আমাদের শিফট করা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হইতেছে খুব কমন এখন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটার মাধ্যমে তোমার হচ্ছে বিভিন্ন যে বিটি রাইস, বিটি কর্ন, বিটি রাইস বলতে কি বোঝানো হয় এটা মনে রাখতে হবে, যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা তোমার হইতেছে এগুলোর মধ্যে ইনকর্পোরেটেড করা হয়, যেটার ফলে এই রাইসে কোনো তোমার পোকামাকড় প্যারাসাইটস অ্যাটাক করতে না পারে। আর মানুষের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি লাভ হয়েছে, যে আমাদের পেনিসিলিনের মতো ইম্পর্টেন্ট ড্রাগস হইতেছে আমরা এই প্রসেসে তৈরি করতে পারছি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার আলটিমেটলি কি হয়, যে ব্যাকটেরিয়ার যে প্লাজমিড আছে, প্লাজমিড থেকে ডিএনএ আলাদা করা হয়, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে ডিএনএ কাট করে তোমার একটা নতুন ধরনের ডিএনএ এখানে ইনসার্ট করা হয় লাইগেজের মাধ্যমে, তারপর দুইটা জোড়া লাগানো হয়। এখান থেকে তোমার আলটিমেটলি যে আমার ডিজায়ার্ড যে লাভটা আছে, যেমন আমরা হচ্ছে ইনসুলিন এভাবে তৈরি করতে পারি, যে ইনসুলিনের যে ডিএনএটা সেটা হইতেছে এখানে স্থাপন করি ব্যাকটেরিয়ার মাধ্যমে, এবং তারপর ক্লোনিং করে আমরা হচ্ছে অনেক ইজিলি আমাদের ডিজায়ার্ড সাবস্টেন্সটা তৈরি করতে পারি। আর এটা অনেক ভালো, কারণ হইতেছে ব্যাকটেরিয়া অন্য কোনো অ্যানিমেলের উপর রিসার্চ হলে কিন্তু সেটার ক্ষেত্রে একটা এথিক্যাল একটা দিক থাকে, বাট হইতেছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো এথিক্যাল সাইডস নাই। তো এই ক্ষেত্রে হইতেছে রিসার্চ বা হইতেছে বিভিন্ন টেকনোলজিক্যাল স্টাফস, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল মোটামুটি এইসব চ্যাপ্টার থেকে। লাস্ট 3টা চ্যাপ্টার থেকে খুব বেশি কোয়েশ্চেন্স নাই, তাও আমরা কিছু কোয়েশ্চেন্স আমরা সলভ করব, যেরকম হচ্ছে হোয়াট ইজ ফাউন্ড ওয়েন অ্যান অ্যালজি অ্যান্ড ফাঙ্গাস কোএক্সিস্ট সিম্বায়োটিক্যালি। এটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যালজি আর ফাঙ্গাস প্রায় সময় তোমার হইতেছে এক ধরনের মিউচুয়াল রিলেশনশিপে এরা হচ্ছে মিলে লাইকেন তৈরি করে, যেটার মাধ্যমে এরা হইতেছে প্রতিকূল এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে। দেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কজেস দ্য ডিকম্পোজিশন অফ ডেড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বডিজ। এই ক্ষেত্রে কি হবে, তোমার মেইনলি হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এরা হইতেছে তোমার ডিকম্পোজার্স। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ আ স্ক্যাভেঞ্জার অ্যানিম্যাল। স্ক্যাভেঞ্জার অ্যানিম্যাল কারা, যারা হইতেছে ডেড বডির উপর তোমার হইতেছে মৃত সাবস্টেন্স অর্গানিজমস এর উপর অ্যাটাক করে। তো এখানে কি এক্সাম্পলস গুলো দেখি এটা বোঝা যাচ্ছে যে হায়ানা হবে। দেন হুইচ ইজ দ্য স্পেশাল এনজাইম ইউজ ফর কাটিং ডিএনএ। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ডিএনএ কাটিং এর জন্য কোন এনজাইম ইউজ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, সেটা হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ডিএনএ তোমার একটা ডিএনএ এর সাথে আরেকটা ডিএনএ অ্যাডজয়েন্ট করার জন্য তোমার কি ইউজ করা হয়, তখন হচ্ছে লাইগেজ এনজাইম ইউজ করা হয় নতুন একটা ডিএনএ লাগানোর জন্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ অল্টার্ড ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কোন জিনিসটা চেঞ্জ করা হয়, আমরা অলরেডি আগের এক্সাম্পলে দেখেছি যে কি চেঞ্জ করা হয়, তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিএনএ তে চেঞ্জ করা হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকে জিএমওর সাথে এটা কনফিউজ করতে পারে। তারপর যে আমাদের ইস্ট থেকে কোন ভ্যাকসিনটা তৈরি হয়, আমাদের ইস্ট থেকে হইতেছে তোমার হেপাটাইটিসের যে ভ্যাকসিনটা, হেপাটাইটিস ভাইরাসের ভ্যাকসিনটা হচ্ছে ইস্ট থেকে তৈরি হয়। তারপর ইকোলাই থেকে আমাদের ইনসুলিন যেটা আছে, ইনসুলিন হরমোন, এটা হইতেছে তৈরি হয়। এরকম জিনিসগুলো আমাদের ছোট ছোট কয়েকটা ইনফরমেশন আছে যেগুলো হইতেছে আমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট।
এই ছিল আমাদের আজকের 6টা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট গাইডলাইন্স। আশা করি তোমরা এগুলো তোমাদের কাজে দিবে। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।